আজ আপনাদের সাথে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস আয়রন রিমুভাল অ্যান্ড ওয়াটার সেফটি প্ল্যান এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আয়রন রিমুভাল নিয়ে কথা বলবো। আয়রন আপনারা সবাই জানেন যে মানবদেহের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস, বাট এটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে। যখনই এটা লিমিট অ্যাক্সেস হয়ে যায়, যখন আমাদের যে অ্যালাউয়েবল লিমিট তার বাইরে চলে যায়, তখনই কিন্তু আয়রন মানবদেহের জন্য হুমকি স্বরূপ। ঠিক আছে, তো আমরা এই আয়রনটাকেই কীভাবে রিমুভ করা যায় সেটি এখানে জানার চেষ্টা করব। এখানে দেখুন লেখা হচ্ছে আয়রন অকার্স ইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাজ এ সলিউবল ফর্ম অ্যান্ড ইট বিকামস অ্যাজ অ্যান ইনসলিউবল ফর্ম হোয়েন ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার। দ্যাট মিনস এটা খুবই অ্যালার্মিং একটা কথা বলতেছে যে আয়রন আমরা সাধারণত সচরাচর দেখি যে আয়রন কিন্তু মোটামুটি ইনসলিউবল ফর্মে, মোটামুটি সলিড ফর্মে থাকে, আমরা কিন্তু সচরাচর দেখে থাকি এটা। কিন্তু এটা অ্যালার্মিং যে আপনার আয়রনটা যখন আন্ডারগ্রাউন্ডে থাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সংস্পর্শে থাকে, তখন কেন জানি সেটা সলিউবল হয়ে যায়। ঠিক আছে, আমরা সেই রিজনগুলো জানার চেষ্টা করব এখানে। সেটা হলো যে আয়রন যখন আপনার আন্ডারগ্রাউন্ডে থাকে তখন আয়রন সলিউবল ফর্মে থাকে এবং সেটা হলো ফেরাস ফর্ম Fe2+, বি কেয়ারফুল। এবং যখন সে আপনার উপরে চলে আসে, যখন সে আপনার এয়ারের কন্ট্যাক্টে চলে আসে, তখন সে অক্সিজেনের থেকে অক্সিজেন গ্রহণ করে তখন আপনার Fe3+ ফেরিক হয় এবং সেটা যা ইনসলিউবল। এখন প্রশ্নই আসতে পারে যে কেন আয়রন সলিউবল আপনার আন্ডারগ্রাউন্ডে, কেন সলিউবল ফর্মে থাকে? আমি অ্যান্সার দিব এভাবে যে প্রথমেই যে সেখানে আসলে অক্সিজেন থাকে না। দেখতে পাচ্ছেন যে সলিউবল কোনো ফর্ম যখন অক্সিজেনের সংস্পর্শে আসলো তখন সে ইনসলিউবল হলো। তার মানে কি, সেখানে আসলে অ্যাবসেন্স অফ ডিজল অক্সিজেন। আপনার আন্ডারগ্রাউন্ডে যত নিচের দিকে যাবেন ততই হলো এখানে ডিজল অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, যার কারণে আয়রন সলিউবল ফর্মে থাকে। আবার কার্বন ডাইঅক্সাইড আপনার থাকে সেখানে, প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইডের কারণেও আপনার এখানে সলিউবল ফর্ম আসতে পারে। আবার পিএইচ ভ্যালু, আরেকটা বিষয় হচ্ছে পিএইচ ভ্যালু আপনার কম থাকে, লোয়ার পিএইচ ভ্যালু, যার কারণে আপনার সেখানে সলিউবল থাকে। তাহলে আমাদের এইখানে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো তথ্য জেনে ফেললাম। সেটা হলো যে এই আয়রন আপনার আন্ডারগ্রাউন্ডে সলিউবল ফর্মে থাকে, যখন সে অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সে ইনসলিউবল হয়ে যায়, যেটাকে ফেরিক ফর্ম বলা হচ্ছে। এবং সলিউবল ফর্মে যখন থাকে তখন কি কারণে সে সলিউবল থাকে তার তিনটা রিজন আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে। আর একটা বিষয় হলো যে এই যে আয়রন রিমুভালের যে টেকনোলজি, এটার বেসিক কথাবার্তা কিন্তু এখানেই যে Fe2+ সলিউবল যেটা ছিল সেটাকে ইনসলিউবল করে ফেলো, তাহলেই মোটামুটি আয়রনকে রিমুভ করা যাবে। ঠিক আছে, তো এখানে সেই কথাগুলো লেখা হচ্ছিল যেটা আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এরপর এখন আসুন প্রিন্সিপাল অফ আয়রন রিমুভাল। তো আয়রন রিমুভালের প্রিন্সিপালটা হলো আগে যেটি বলছি সেটি আর কি। এখানে দেখুন যে আয়রনের যে কম্পাউন্ড যেটা ফেরাস কার্বনেট, সেই ফেরাস কার্বনেট যখন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের সাথে মিলিত হচ্ছে তখন সেটা ফেরাস আয়নকে রিমুভ করে দিচ্ছে, মানে ফেরাস আয়নকে সে উন্মুক্ত করে দিচ্ছে। তো ফেরাস আয়ন পরবর্তীতে কী করবে, সে অক্সিজেন নিবে, স্বাভাবিক বিষয়। সে এই যে পরবর্তীতে ফেরাস আয়ন অক্সিজেনকে গ্রহণ করতেছে, যখন অক্সিজেনকে গ্রহণ করে সে অক্সিডাইজ হচ্ছে এবং সেটা পরবর্তীতে ফেরিক হাইড্রোক্সাইডে পরিণত করতেছে। আর এই ফেরিক অক্সাইড, দ্য ইনসলিউবল ফেরিক হাইড্রোক্সাইড মে বি রিমুভড বাই সেডিমেন্টেশন। আর এই ফেরিক হাইড্রোক্সাইডটা আপনার খুব সহজেই সেডিমেন্টেশনের মাধ্যমে রিমুভ করা যায়। সেডিমেন্টেশন অর আপনার সেডিমেন্টেশন এবং ফিল্ট্রেশন, এই দুইটাই প্রসেসের প্রয়োজন হতে পারে, দুইটা মাধ্যমে আর কি করা যেতে পারে। শুধু সেডিমেন্টেশন আর ফিল্ট্রেশন, এই দুই মাধ্যমেই এই ফেরিক যে হাইড্রোক্সাইড এটিকে রিমুভ করা যেতে পারে। তো এই হলো মূল মেকানিজম যে আয়রনটা কীভাবে রিমুভ করবেন। খুব সহজেই কিন্তু আমরা দেখে ফেললাম আয়রনের বিষয়টা। এরপর আসুন, এয়ারেশন অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর দ্য ফলোয়িং পারপোজ। ওয়াটারের এয়ারেশনটা এই তিনটা রিজনের কারণে আর কি আপনার রিকোয়ার্ড। এটা হলো টু অক্সাইড ফেরাস ফর্ম অফ আয়রন টু ফেরিক ফর্ম, ফেরাস থেকে ফেরিকে কনভার্ট করার জন্য, টু মেক ইট ইনসলিউবল, টু অ্যালাউ দ্য escape of carbon dioxide which is responsible for acidic condition and thus hence the rate of oxidation for rapid precipitation, to increase the dissolved oxygen level of water significantly। যাই হোক, এই তিনটা জিনিস পড়ে নেবেন একটু কষ্ট করে। এরপর আয়রন রিমুভাল ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা সচরাচর দেখব যে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেখানে আর কি
আমাদের দেশের বিভিন্ন জায়গায় যেখানে আয়রনের কনসেন্ট্রেশন খুব বেশি এবং সেটা অ্যালাউয়েবল রেঞ্জের বাইরে, তখন সেসব জায়গায় কিন্তু আয়রন রিমুভাল ইউনিট ইউজ করি এবং কিছু কিছু জায়গায় আয়রন রিমুভাল প্লান্টও ইউজ করা হয়। তো আমরা দুইটা বিষয় নিয়েই কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়রন রিমুভাল যে ইউনিটটা, সেটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যেটা করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড পাম্প, আসলে খুবই সহজ এবং আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন অ্যাভেলেবেল ভিডিও মোটামুটি, যদিও একদম সবই যে এই সিস্টেমের বিষয়টা এরকম না, বেশিরভাগ ইন্ডিয়ান কিছু ভিডিও দেখবেন যেগুলো আর কি মোটামুটি এই রকমের, মানে এই সিস্টেমের উপর ডিপেন্ড করে যে হ্যান্ড টিউবওয়েলের সাথে আয়রন রিমুভাল প্ল্যান্টটাকে খুব সহজে স্থাপন করে। এখানে যেটি করা হয় আমি আপনাদেরকে একটু বলি, তারপরে এখানে পড়াশোনার দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আসলে কি করা হচ্ছে। এখানে হ্যান্ড করে আপনার পানি পাম্প করা হয়। তো পানি পাম্প করে আমরা কি এখানে আমাদের পানি নেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এখানে সেই পানিটা না নিয়ে যেটা করা হয়, এখানে ওই ইয়েটা পাইপটা একটা লম্বা পাইপ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যে পাইপটা হলো 100 মিলিমিটার পিভিসি স্লোটেড পাইপ, ঠিক আছে। এই পাইপটা হলো স্লোটেড, মানে এই পাইপটার এরকম ছিদ্র আছে, পারফোরেশন আছে এখানে, ঠিক আছে। তো এই ছিদ্র উপর এবং নিচে দু জায়গায় ছিদ্র আছে, তার ছিদ্রের উপর দিয়ে হলো আপনার এখানে আর কি আপনার ওয়াটার এয়ারেশন ঘটতে থাকে এবং নিচ দিয়ে ওয়াটার, নিচে এয়ারেশন। যখন এখানে মনে করেন আয়রন সমৃদ্ধ কোনো পানি উঠলো, সেটা কী ছিল আমাদের ফেরাস ফর্মে ছিল, সেটার সাথে ওয়াটার যখন মানে তার মধ্যে এয়ার যখন ইনপুট হচ্ছে তখন সেটা কিন্তু ফেরিক ফর্মে হচ্ছে এবং তখন আরেকটা এখানে একটা সেডিমেন্টেশন লেয়ার থাকে, এটা থিক লেয়ার থাকে মোটামুটি। এই সেডিমেন্টেশন লেয়ারের মধ্য দিয়ে এটা প্রবেশ করে এখানে আর কি আপনার যেটাকে বলে ইনিশিয়াল সেডিমেন্টেশন, এখানে অ্যাডসর্পশন ঘটে এই যে এই জোনের মধ্যে অ্যাডসর্পশন ঘটে এবং পানি উপচায়ে পড়ে এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে ফিল্ট্রেশন, এখানে কয়েক লেয়ারের ফিল্টার থাকে। ফিল্ট্রেশন ঘটার পরে এখানে দেখেন পারফোরেশন আছে কিছু, এই পারফোরেশনের মধ্য দিয়ে ছিদ্র দিয়ে আবার আরেকটা সেডিমেন্টেশন ঘটে নিচে, এবং এই লেয়ারের নিচে সাথে সাথেই আপনার মোটামুটি উপরে যে পানিটা থাকে এই পানিটা ফ্রেশ পানি থাকে এবং এটাই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা জারের মধ্যে আমরা সেই ওয়াটারটা কালেক্ট করি, মানে এখানে পাম্প করা হয়। আর এই পাম্পে পানিটা পাওয়া হয় হলো এখান দিয়ে বিভিন্ন প্রসেস অবলম্বন করে, সেখান থেকে এখানে আপনি আলটিমেটে পানিটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এটা হলো মেন মেকানিজম। আর আমরা একটু যদি পড়াশোনার দিকে যাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমাদের। এখানে কিছু কথাবার্তা বলা হচ্ছে আয়রন রিমুভাল ইউনিটের আকার টাকা সম্পর্কে, হ্যাঁ। আর এখানে হলো মেন কথাটাই, এই যে এখান থেকে এই পর্যন্ত মেন কথাগুলো বলা হচ্ছে। দ্য আয়রন রিমুভাল ইউনিট ইজ পার্টিশন ইন্টু 3 চেম্বার, 3টা চেম্বার। ফার্স্ট চেম্বার হলো used to allow the water আপনার coming from aeration to settle. The aeration takes place just above the chamber. This chamber, the water from the first chamber enters into the bottom of the second chamber containing coarse aggregate. এই যে 37 মিলিমিটারের একটা কোর্স অ্যাগ্রিগেট থাকে, যেটা আর কি আপনাদের প্রি সেডিমেন্টেশনের কথা বলতেছিলাম। যে তো এখানে পিভিসি পাইপ অ্যান্ড ফ্লোস আপওয়ার্ড, সারফেস অ্যাবসর্পশন অ্যান্ড কোর্স মিডিয়া ফ্লোকুলেশন আকর্স ইন দ্য চেম্বার, ফিল্ট্রেশন অ্যান্ড ফাইনাল সেডিমেন্টেশন আর প্রিন্সিপাল ট্রিটমেন্ট অপারেশন। এই যে ফাইনাল সেডিমেন্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন যেটা, সেটা হলো এই যে ফাইনাল, এই যে ফিল্ট্রেশন আর ফাইনাল বলতে বোঝাচ্ছে এটা, এই ফিল্ট্রেশন হওয়া আর এখানে ফাইনাল সেডিমেন্টেশন হওয়া, ঠিক আছে। এটা হলো আপনার মানে ফাইনাল সেডিমেন্টেশন প্রিন্সিপাল ট্রিটমেন্ট অপারেশন টেক্স প্লেস ইন দ্য থার্ড চেম্বার ইন হুইচ ওয়াটার ইন্টার্স বাই ওভারফ্লোয়িং, যেখানে ওভারফ্লোয়িংয়ের মাধ্যমে সেকেন্ড চেম্বার থেকে ওয়াটার আসে, মানে এই যে এখান থেকে ওভারফ্লোয়িংয়ের মাধ্যমে আসে। আবার আমি অন্য একটি জায়গাতে দেখলাম যে এটা অন্যভাবেও করা হয়, এখানে আর কি টোটালটা এখানে একটা এরকম আর কি মানে এরকম আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়, মানে আর কি এইটা একটু সব নিরাপদ। ওয়াটারটা এখান থেকে এখানে পড়ে এবং নিচ দিয়ে ওয়াটারটা এরকম আসে, বুঝতে পারছেন। আসার পরে এখানে এরকম জায়গা থাকে এবং উপর দিয়ে এসে আসার পর তারপরে এখান থেকে আপনার আর কি এইভাবে পরবর্তী সিস্টেমটা একই রকম, শুধু এখানে একটা আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এটা হলো আপনারা দেখলেন একটা সেকশন, তার প্ল্যানটা মোটামুটি এরকম, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে উপর থেকে তাকালে এরকম দেখা যাবে, পরে সেকশন কেটে দিলে মোটামুটি এরকম দেখা যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন, খুবই সহজ একটি বিষয় এবং এখানে ABCD দিয়ে কী বোঝাচ্ছে এখানে লেখা আছে, আপনারা পড়লেও বুঝতে পারবেন। এরপর আমরা যেটা দেখব যে ফ্লো কনস্ট্রিকশন আর হলো ওয়াশিং। এখানে ওয়াশিংটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা 7 থেকে 10 দিনের মধ্যে আমরা এটাকে মোটামুটি ওয়াশিং করতে হয় এবং ডেইলি এটাকে আপনার মোটামুটি অবজারভেশনের মধ্যে রাখতে হয়, কারণ মানে দেখা যাচ্ছে যদি একটা কমিউনিটির জন্য করেন তাহলে তো অবশ্যই এটা আপনাকে অবজারভেশনে রাখতেই হবে। এরপর হলো আয়রন রিমুভাল প্ল্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যান্ট, এটাও আপনার মোটামুটি সেম মেকানিজমে কাজ করে, তবে একটু ডিফারেন্ট আছে, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে।
এই হলো পাম্প করে আপনার ইনলেট পাইপের মাধ্য দিয়ে আপনি ওয়াটারকে একটা নির্দিষ্ট উচ্চতা উঠাবেন, ঠিক আছে। এবং সেখানে এরকম সিঁড়ির মতো এরকম কতগুলো ধাপ করবেন এবং সিঁড়ি দিয়ে পানি এরকম ফ্লো হবে, যেমন ঝর্ণা থেকে যেরকম পানি পড়ে এরকম পানি এরকম 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 করে আসতে থাকবে এবং এখান থেকে এয়ার ইনজেক্ট হবে এখানে, বুঝতে পারছেন? মানে এয়ারেশনের খুব ভালো একটা সিস্টেম এটা, আমি মনে করি। এয়ারেশন করার পরে আপনার সেই পানিটা এসে একটা জায়গায় পড়বে, সেটা হলো সেখানে ফিল্টার মিডিয়া থাকবে। সেই ফিল্টার মিডিয়ার মধ্যে ফিল্ট্রেশন ঘটে এখান থেকে নিচ দিয়ে আপনার পানিটা ফিল্ট্রেশন হওয়ার পরে এখান দিয়ে যাবে এবং সেখানে ক্লোরিনেশন করা হবে ডিসইনফেকশনের উদ্দেশ্যে। ক্লোরিনেশন করার পর সেখান থেকে পাম্প করে আপনার ওভারহেড ট্যাঙ্কে দিয়ে নেওয়া হবে। সেখান থেকে এই যে আপনার দুইটা লাইন থাকবে, একটা দিয়ে আপনার এখানে সাপ্লাই হবে, ওয়াটার সাপ্লাই হবে, আরেকটাতে ব্যাক ওয়াশিং হবে। মাঝে মাঝে ফিল্টার মিডিয়াটা যখন ক্লোগ হয়ে যাবে তখন ব্যাক ওয়াশিংয়ের জন্য আর কি ওয়াটার যেন ওভারহেড ট্যাঙ্কি থেকে নেওয়া যেতে পারে তার জন্য একটা লাইন থাকবে। এই হলো বিষয়টা। এখানে এই কথাগুলো বলা হচ্ছে, একটু সুন্দর করে পড়লেও আপনারা বুঝতে পারবেন। ওই এফিসিয়েন্সি বিষয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো আয়রন রিমুভাল প্ল্যান্টে অনেক সময় কোশ্চেন্স থাকে, তখন আপনাদেরকে এই ফিগারটা ইম্পর্ট্যান্ট, ফিগারগুলো গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল আলোচনার থেকে। তো আশা করি আপনারা কীভাবে কোনো আয়রনকে রিমুভ করতে হবে সেটা বুঝতে পারছেন। আয়রন রিমুভাল খুবই সহজ, আমরা ফেরাস থেকে ফ্যারিকে নিয়ে যাই, এটাই হলো বিষয়, আর কিচ্ছু না। ইনসলিউবল সলিউবলের বিষয়টা আর তেমন কোনো ডিফারেন্স এখানে কিছু নাই। আর দুইটা প্ল্যান্ট সম্পর্কে আমরা মানে দুইটা আয়রন রিমুভাল প্ল্যান্ট আর হলো এটা দেখলাম আয়রন রিমুভাল ইউনিট, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় এইগুলো কোশ্চেন্সে কিন্তু থাকে আপনাদের সেক্ষেত্রে কিন্তু এইভাবে সুন্দর করে চিত্র সাহায্যে কিন্তু অ্যান্সারটা আপনাকে দিতে হবে। এবার শুনুন ওয়াটার সেফটি প্ল্যান। ওয়াটার সেফটি প্ল্যান ইজ এ প্ল্যান to ensure the safety of drinking water through the use of a comprehensive risk assessment and risk management approach that encompasses all steps in water supply from catchment to consumer. এখানে বলতেছে ওয়াটার সেফটি প্ল্যান হলো এমন একটা প্ল্যান, এমন একটা পরিকল্পনা যেখানে আপনার কি করতেছে, কোনো একটা ক্যাচমেন্ট এরিয়া থেকে ওয়াটারকে কালেক্ট করে কোনো কনজিউমারের কাছে ওয়াটারটাকে সাপ্লাই দিচ্ছে এবং অল যত রিস্ক আছে সব কিছুকে ম্যানেজ করে, সব কিছুকে আপনার পরিবেষ্টন করে, দ্যাট কম্পেন্সেস অল স্টেপস, সব কিছুকে কনসিডার করে আপনার কনজিউমারের কাছে ওয়াটারকে সাপ্লাই দিচ্ছে এবং সেটা অবশ্যই সেফটিকে ইনশিওর করে। এটাই হলো ওয়াটার সেফটি প্ল্যান। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। কম্পোনেন্টগুলো কী কম্পোনেন্ট হলো আমাদের তিনটা। সিস্টেম অ্যাসেসমেন্ট এখানে লেখা আছে, অপারেশনাল মনিটরিং, তার ম্যানেজমেন্ট প্ল্যান। এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট খুবই, একটু দেখবেন এটা প্রায় পরীক্ষা আসে কী কম্পোনেন্টগুলোর নাম লিখতে, তো কী কম্পোনেন্টগুলো এইগুলো এবং একটু ডেফিনেশন দিলে মোটামুটি হবে। এরপর আসুন ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ওয়াটার সেফটি প্ল্যান। হ্যাঁ, আমি এইটুকু কথা একটু পরে বলতেছি, তার আগে একটা ফিগার দেখিয়ে আসি আপনাদেরকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেলথ বেসড টার্গেট যদি চিন্তা করি তাহলে হেলথ বেসড টার্গেট থেকে আমাদের ওয়াটার সেফটি প্ল্যান, ওয়াটার সেফটি থেকে সিস্টেম অ্যাসেসমেন্ট, মনিটরিং, তারপর ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন যেটি দেখলাম আমরা, তারপরে আমাদের এই সব কিছু মিলে হলো আমাদের সার্ভিলিয়েন্স। হ্যাঁ, এবং এই সার্ভিলিয়েন্স দিবে কাদেরকে, পাবলিক হেলথ কনটেক্সট অ্যান্ড আউটকাম, ঠিক আছে। এবং এই সকল কিছু কিন্তু একটা সাথে কোরিলেশন আছে, ঠিক আছে। তো এখানে বলতেছে ইন্টার রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্ক। টোটালটা হলো ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্ক এবং দেখতে পাচ্ছেন আপনার ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্কের মধ্যে ওয়াটার সেফটি প্ল্যান জাস্ট একটা ইউনিট, একটা অংশ, ঠিক আছে। এখানে সেই কথাটাই বলতেছে যেটি আপনাদেরকে স্কিপ করে আসছিলাম, বলছিলাম পরে বলবো, যে ওয়াটার সেফটি প্ল্যান ইজ দ্য সেন্ট্রাল কম্পোনেন্ট অফ ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্কের সেন্ট্রাল কম্পোনেন্ট হলো ওয়াটার সেফটি প্ল্যান, ঠিক আছে। এবং এটা তিনটা মেজর কম্পোনেন্ট আছে, সেটা হলো যে ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্কের তিনটা মেজর কম্পোনেন্ট আছে, হেলথ বেসড টার্গেট, ওয়াটার সেফটি প্ল্যান আর সার্ভিলিয়েন্স। এই যেটা বলতেছিলাম হেলথ বেসড যেটা টার্গেট, তারপর হলো ওয়াটার সেফটি প্ল্যান আর সার্ভিলিয়েন্স, এই তিনটা হলো তার মেন এলিমেন্ট, ঠিক আছে। তো এরপর আমরা দেখব ওয়াটার মিটারিং, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মোটামুটি যারা শহর অঞ্চলে বসবাস করে তারা কম বেশি এই ওয়াটার মিটারিং সম্পর্কে পরিচিত। আপনারা সবাই জানেন যে আমাদের বিশেষ করে ঢাকা সিটিতে যারা বসবাস করে তাদেরকে ওয়াটারের বিল পেমেন্ট করতে হয়। তো এই বিল পেমেন্টের জন্য আপনারা দেখবেন যে মোটামুটি সব বাড়িতেই এই আপনার মানে ওয়াটার যেখানে আপনার উঠবে সেখানে মোটরের আশেপাশে এরকম জায়গাতে এরকম একটা মিটারিং দেওয়া থাকে, ঠিক আছে। তো এই মিটারটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওয়াটারকে মিটার করা, আপনি কতটুকু ওয়াটারকে কনজিউম করতেছেন সেটাকে আপনার মেজারমেন্ট করা, ঠিক আছে। তো এর উপর ডিপেন্ড করে বিল নির্ধারণ করা হয়, আপনি যে পরিমাণ ওয়াটার ইউজ করবেন তার উপর নির্ধারণ করে বিল
পেমেন্ট করতে হয় কিন্তু আপনাকে, বিশেষ করে ওয়াসাকে, ঠিক আছে। তো ওয়াটার মিটারিং ইজ দ্য পারপোজ অফ মেজারিং ওয়াটার ইউজ। আমরা ওয়াটার মিটারিংটা বলতে পারি যে ওয়াটারকে কতটুকু ওয়াটার ইউজ করছেন তার মেজারিংটা করা হলো ওয়াটার মিটারিংয়ের উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে আসুন যে এই ওয়াটার মিটারিং করলে আমাদের বেনিফিটগুলো কী কী। আমাদের অনেকগুলো বেনিফিট আছে ওয়াটার মিটারিং যদি আমরা করতে পারি। তাহলে আমাদের প্রথম যে বেনিফিটটা সেটা হলো যে ইন কনজাংশন উইথ ভলিউমেট্রিক প্রাইসিং ইট প্রোভাইডস অ্যান ইনসেন্টিভ ফর ওয়াটার কনজারভেশন। ইট হেল্পস টু রিটেক ওয়াটার লিকস ইন দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অবশ্যই এটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কোনো লিক আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারে। ইট ইজ এ প্রি কন্ডিশন ফর কোয়ান্টিটি টার্গেটিং অফ ওয়াটার সাবসাইডস টু দ্য পুল, ঠিক আছে। তো মোটামুটি বেনিফিটের অ্যাডভান্টেজ একই কথা। অনেক সময় কোশ্চেন থাকে ওয়াটার মিটারিং কী এবং আপনার অ্যাডভান্টেজ আর বেনিফিটগুলোর নাম লিখো, তখন আপনাদের কীভাবে লিখে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা এখানে দেখতে পারতেছি বিভিন্ন ধরনের লিক নিয়ে কথাবার্তা আছে, এগুলো আপনাদের মোটামুটি না জানলেও চলবে। আমরা এখন দেখবো যে নন রেভিনিউ ওয়াটার অর আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার, এই বিষয়টা নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নন রেভিনিউ ওয়াটার যেটা হলো যে আপনার ইজ ওয়াটার that has been produced and is lost before it reaches the customer. That means কাস্টমার, আপনি ওয়াটারকে প্রডিউস করে ফেলছেন বাট মাঝপথে চুরি হয়ে গেছে। মানে বিষয়টা এরকম যে আপনি ধরুন কোনো একটা মালামাল সরবরাহ করছেন কোনো একটা ভোক্তার জন্য, কোনো একটা কাস্টমারের জন্য কোনো একটা মালামাল দিছেন, এই মালামালটা মাঝপথে গায়েব হয়ে গেছে, মালামালটা আর কাস্টমারের কাছে পৌঁছাননি। এটা অন কাইন্ড অফ লস, নন রেভিনিউ ওয়াটার অ্যান্ড আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার। এটাকেই আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে বলে যে এমন ওয়াটার যেটা আপনি প্রডিউস করছেন এবং লস্ট হয়েছে বিফোর ইট রিচেস টু দ্য কাস্টমার, ঠিক আছে। এখানে বলতেছে লসেস ক্যান বি রিয়েল লস, সেটা হতে পারে লিকের কারণে, সামটাইমস মানে রিয়েল লস যেটা মানে লিক হয়েছে প্রতিমধ্যে দেখা যাচ্ছে যে ওয়াটার পাইপে লিক থাকতে পারে সেটা, অর অ্যাপারেন্ট লসেস ফর এক্সাম্পল থ্রু থেফট অর মিটারিং ইনঅ্যাকুরেসি। মানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ওয়াটার মানে তার বাড়িতে ওয়াটার নিচ্ছে বাট কোনো নেই, কোনো আপনার ওইখানে কোনো মিটার নেই অথবা চুরি করতেছে সে অন কাইন্ড অফ। তো এটা এক ধরনের লস, এটা অ্যাপারেন্ট লস। আর লস যেটা রিয়েল লস সেটা তো আপনার মানে আপনার পাইপের ত্রুটির কারণে হচ্ছে, ঠিক আছে। এখানে আরও কিছু কথাবার্তা লেখা আছে। আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে এর 3টা কম্পোনেন্ট আছে, একটা আনবিল অথরাইজড কনজাম্পশন, অ্যাপারেন্ট লসেস আর রিয়েল লসেস, যেটা মাত্র বলতেছিলাম সেগুলো একটু সুন্দর করে বলা আছে এখানে আর কি। হ্যাঁ, এখানে আরও কিছু কথাবার্তা লেখা আছে, আপনারা একটু পড়লেও বুঝতে পারবেন বিষয়গুলো। এটাগুলো আসলে সহজ কথাবার্তা, বেশি জটিল কিছু না। এবার আমরা যেটা দেখব এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে বেনিফিট অফ আপনার যদি এই NRW রিডাকশন যদি করতে পারেন, দ্যাট মিনস নন রেভিনিউ ওয়াটার যদি রিডাকশন করতে পারেন তাহলে আপনার বেনিফিটগুলো কী, ঠিক আছে। এই বেনিফিটগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। যেমন ফিনান্সিয়াল গেইনস ফ্রম ইনক্রিজ ওয়াটার সেলস অর রিডিউসড ওয়াটার প্রোডাকশন ইনক্লুডিং পসিবলি দ্য ডেইলি অফ কস্টলি ক্যাপাসিটি এক্সপানশন, তারপর ইনক্রিজ নলেজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম, তারপরে রিডিউস প্রপার্টি ড্যামেজ, তারপরে রিডিউস রিস্ক অফ কন্টামিনেশন, আরও অনেক সুবিধাগুলো কিন্তু দেওয়া হয়। সহজ কথায় বললে আমাদের অনেক বেনিফিট আমাদের হতে পারে। আমাদের বিশেষ করে রাজস্ব খাদ্য, মানে যদি আপনার অর্ডার ভালো করে প্রপারলি আপনি প্রডিউস করতেছেন এবং প্রপারলি আপনি সেখান থেকে বিল যদি কালেক্ট করতে পারেন তাহলে এটা আপনার রেভিনিউ বেশি বাড়বে, এটা একটা সুবিধা কিন্তু, ঠিক আছে। এবার শুনুন অপটিমাল লেভেল অফ NRW। তো অপটিমাল লেভেল নিয়ে একটা ডিবেট আছে, আসলে অপটিমাল লেভেলটা কোনটা এটা বলাটা একটু মুশকিল। তো তারপরেও মোটামুটি ওয়ার্ল্ড ব্যাংক রিকমেন্ড করছে যে মোটামুটি যেন 25% কমায় এটা। এবার আসুন সোসাই ইকোনমি এক্সপেক্ট অফ ওয়াটার সাপ্লাই স্যানিটেশন WSS এর সোসাই ইকোনমি এক্সপেক্টগুলো কি। তো সোসাই ইকোনমি এক্সপেক্টের রেঞ্জের ওয়াইড এরিয়া টু কভার, এটা হলো যে আপনার এখানে কিছু কথা বলতেছে, ইকোনমিক্স, ডেমোগ্রাফিক ট্রেন্ডস, তারপর এডুকেশন, ইমার্জেন্সি রেসপন্স, ওয়াটার সাপ্লাই, ফুড, উমেন। দেখ হোয়াই সোসাই ইকোনমি অ্যানালাইসিস নেসেসারি, কেন নেসেসারি, কারণ হচ্ছে এই সোসাই ইকোনমি অ্যানালাইসিস নেসেসারি টু নো ইনফরমেশন অন দ্য ফলোয়িং, এই ফলোয়িং ইনফরমেশনগুলো জানার জন্য। একটা হলো জেন্ডার তারপরে হলো ইথিনিসিটি, তারপরে হলো আপনার সোশ্যাল ইম্প্যাক্টস, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, এগুলো। হোয়াই সোশ্যাল কনটেক্সট আর টু বি কনসিডার্ড, কেন কনসিডার করা হয়, কারণ আইডেন্টিফাই কি স্টেক হোল্ডার, তারপর আরও অনেকগুলো ডেভেলপেবিলিটি, তারপর সোশ্যাল ইনভেস্টমেন্ট, ইনশিওর, এরকম কিছু রিজন আছে যেগুলোর কারণে এটাই করা হয়। এবার কমিউনিটি পার্টিসিপেশন, তো কমিউনিটি পার্টিসিপেশন, এবার আসুন কমিউনিটি পার্টিসিপেশন ইজ এ স্ট্র্যাটেজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা স্ট্র্যাটেজি। বাট ফর ইফেক্টিভ কমিউনিটি পার্টিসিপেশন দ্য কমিউনিটি মাস্ট বি ডেভেলপ টু বিহেভ according to the needs of the time. Achieving full and effective community participation in development activities is a difficult job and must depend on the way member of the community are approached by the field staff, extension workers or technical also. যাই হোক, আমার WSS সেক্টরে আপনার উমেন্সের কিছু রোলস আছে, সেই রোলসগুলো নিয়ে এখানে বলা হচ্ছে, এগুলো একটু পড়লে বুঝতে পারবেন। এরপরে আমরা হোয়েন ইজ পার্টিসিপেশন রিয়েল কমিউনিটি পার্টিসিপেশন, কখন একটা পার্টিসিপেশন রিয়েল কমিউনিটি পার্টিসিপেশন হয়, তারপরে এটা সম্পর্কে বলা আছে এখানে। তারপরে সিপ লেবার কনসেপ্ট পার্টিসিপেশন, কস্ট শেয়ারিং কনসেপ্ট পার্টিসিপেশন, কনসেপচুয়াল অ্যাপ্লিকেশন কনসেপ্ট অফ পার্টিসিপেশন, কমিউনিটি ডিসিশন মেকিং কনসেপ্ট অফ পার্টিসিপেশন। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আসলে থিওরিটিক্যাল আলোচনা যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করছি, আর ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো বরাবর আসে সেগুলো সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।